আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির, পড়াশোনা করছি বুয়েটে। আমি সিকিউরিটি ফিজিক্স প্রথম পত্রে আসা কোশ্চেনগুলো সলভ করব। তো সিকিউরিটি প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্র থেকে বেশি কোশ্চেন এসেছিল। তো এটা তোমার প্রথম পত্র থেকে মনে হয় 7টার মতো ম্যাথ আসছে। তো এগুলো একটু দেখি। আচ্ছা, দেখো এই ম্যাথটা একটা সরল দোলকের দোলনকাল 35% বাড়াতে এর কার্যকর দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি বলি পর্যায়কালের সূত্রটা, পর্যায়কালের সূত্রটা কি ছিল? টি ইজ ইকুয়াল হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি। ঠিক আছে, এল বাই জি। তো তাহলে এটা আমরা বলতে পারি টি এর সাথে তোমার যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটার সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। তাহলে এখান থেকে কি আমরা এটা লিখতে পারি না? দেখো তো T2 বাই T1 ইকুয়াল হচ্ছে রুট ওভার L2 বাই L1। তো এখানে দেখো কি বলছে, দোলনকাল 35% বাড়াতে। তো T2 হচ্ছে T1 এর থেকে 35% বেশি। তাহলে এটা আমরা কি লিখতে পারি? ধরো T1 হচ্ছে কোনো কারণে আমার 100 ছিল, তাহলে T2 হবে তোমার 100 প্লাস 35, কারণ আমাদের 35% বাড়ানোর কথা বলছে। তাহলে এখন যেটা হচ্ছে আমাদের L2 বাই L1, এই জিনিসটা হচ্ছে কি L2 বাই L1। ঠিক আছে, L2 বাই L1। তো এখন আমরা L2 বাই L1 রেশিওটা এখান থেকে কি পাবো? L2 বাই L1 রেশিওটা তোমার কোনো কারণে আমি 135 বাই 100 পাবো। তো আমাদের যেটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য কত পার্সেন্ট পরিবর্তন করতে হবে, তাহলে মূলত আমাদের যেটা বের করতে হবে ডেল এল বাই L1 ইন্টু 100, এই জিনিসটা বের করতে হবে। তো এত পার্সেন্ট আর কি তোমার বৃদ্ধি করতে হবে। তো এখান থেকে L2 মাইনাস L1 বাই L1, তাই না? তো জিনিসটা এরকম। তাহলে এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি দেখো তো। তাহলে বিয়োজন করেছি ইন্টু 100। তো এখান থেকে 135 100, এখানে কি করবো আমি? এই যে L1টা নিচে ছিল, যেহেতু বিয়োগ করেছি, এটা সেম, এটা যেহেতু একদম তাহলে এখান থেকে তোমার 100টা বিয়োগ যাবে, অর্থাৎ নিচের পরটা আমি বিয়োগ করেছি 100। এখান থেকে তোমরা ক্যালকুলেট করতে পারতেছো। ঠিক আছে, তো নেক্সট ম্যাথটা দেখি। এক ব্যক্তি সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে 1 মিনিট সময় নেয়। সিঁড়িতে 40টি ধাপ আছে এবং প্রতিটি ধাপের উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। তো এটা হচ্ছে সংরক্ষণশীল বল, এটা হচ্ছে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, ওই ব্যক্তির ভর হতে হলে অশ্ব ক্ষমতা কত, তার অশ্ব ক্ষমতা কত, অর্থাৎ যে ব্যক্তি সিঁড়িগুলো উঠতেছে তার অশ্ব ক্ষমতা জানতে হয়েছে। তো এটা হচ্ছে তাকে অবশ্যই অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। আর অভিকর্ষজ বল হচ্ছে একটা সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলে এটা হচ্ছে তোমার কতটুকু, মানে পথ নির্ভরশীল না, এটা হচ্ছে তোমার উচ্চতা কতটুকু পরিবর্তন হয়েছে এটার উপর নির্ভর করতেছে। তো এখানে উচ্চতা কত, ধরো এখান থেকে এখানে উঠছে ধরলাম, এখানে ছিল তার আদি অবস্থা, এখানে উঠছে 40টি ধাপ আছে, এখানে হচ্ছে 40টি ধাপ আছে। তো প্রতিটা ধাপে তোমার উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার করে ধাপের উচ্চতা। তাহলে এখানে টোটাল উচ্চতা কত? 40 গুণন 12 সেন্টিমিটার। ঠিক আছে, এটা সেন্টিমিটার। তো এখানে হচ্ছে এম ভরের ব্যক্তিটা, এম এখানে ভর দেওয়া আছে, এম হচ্ছে তোমার 80 কেজি। এখানে আমাদের জি জি দেওয়া নাই, তাহলে সি আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরবো। তো এখানে হচ্ছে কি তোমরা জানো ক্ষমতা হচ্ছে পি ইজ ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই টি, আর ডাব্লিউ হচ্ছে তোমার এম জি এইচ বাই টি। তাহলে এখানে এম কত? এম হচ্ছে ব্যক্তির ভর হচ্ছে 80 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে এখানে আমার 40 গুণন 12, এটা হচ্ছে সেন্টিমিটার যেহেতু, তাহলে আমরা মিটারে কনভার্ট করার জন্য 10⁻² দ্বারা গুণ করব এম জি এইচ বাই টি। এটা হচ্ছে তোমার মিনিট, মিনিট কত? 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড সময় নিছে। তাহলে এটা আসবে তোমার ওয়াটে। তো এই ওয়াট থেকে যদি তোমরা সরাসরি যদি এইচপিতে যেতে চাও, হর্স পাওয়ারে যেতে চাও, তাহলে তোমাকে 746 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এত এইচপি। তো এটা ক্যালকুলেট করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো নেক্সট ম্যাথটা আমরা দেখি। 1 কিলোমিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর স্থির শক্তি গতিশক্তির 3/4 গুণ হবে। তো এটা হচ্ছে আমাদের উচ্চতা
যেটা দেওয়া আছে 1 কিলোমিটার, ঠিক আছে, 1 কিলোমিটার, সেটা হচ্ছে টোটাল উচ্চতা আমার কত, 1000 মিটার। 1000 মিটার। 1 কিলোমিটার উচ্চতা থেকে একটা বস্তু, ধরো এখানে এম ভরের একটা বস্তু আছে যেটা আমরা ফেলবো, এম ভরের বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর স্থিতিশক্তি গতিশক্তি 3/4 গুণ হবে। তো আমরা ধরলাম ভূমি থেকে এই উচ্চতায় তোমার যে ইয়েটা আছে স্থিতিশক্তি গতিশক্তির অর্থাৎ ইপি, এটা হচ্ছে তোমার স্থিতিশক্তিটা, গতিশক্তির অর্থাৎ ইকে যেটা আছে গতিশক্তি 3/4 গুণ হবে, অর্থাৎ 3/4 ইন্টু ইকে এটা হবে। তো এখন ভাই ইপিটা কি, এম ভরের বস্তুটা যদি তোমার এখানে থাকে, ইপি হচ্ছে এখানে এমজিএইচ, কারণ এটা হচ্ছে আমার ভূমি থেকে উচ্চতা, এমজিএইচ ইকুয়াল 3/4 ইন্টু ইকেটা কি, ইকে হচ্ছে কি, তোমরা এটা করেছো, এটা 9-10 থেকেই করার কথা, সেটা হচ্ছে বাকি যে উচ্চতাটা আছে সেটা যদি আমরা এমজি বাকি উচ্চতা নেই তাহলে আমরা ইকে পাবো। অর্থাৎ ইকে পাওয়ার জন্য আমাদের এম জি এখানে করা লাগতেছে 1000 মাইনাস এইচ, ঠিক আছে, মানে এই উচ্চতাটা হচ্ছে আমার কত, 1000 মাইনাস এইচ, 1000 মাইনাস এইচ, এই যে এতটুকু উচ্চতা, তাহলে এখান থেকে এমজি ক্যান্সেল হয়ে যায়। তো এখান থেকে দেখো একটা আননোন, শুধু এইচ আননোন, তো এখান থেকে তোমরা এইচটা ক্যালকুলেট করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথটা দেখি। এখানে দেখো দুইটা তোমার কর্ণ দেওয়া আছে, একটা সামুদ্রিকের দুইটা কর্ণ নির্দেশ করলে এর ক্ষেত্রফল কত। তো ভাইয়া এখানে যদি তোমার এটা যদি একটা সামুদ্রিক হয়, সামন্তরিক যদি হয় বিষয়টা, এটা তো ধরলাম এটা তোমার সামুদ্রিক, এই যে, তো এটা ধরে নাও এটা হচ্ছে আমার সামুদ্রিক। তো এই সামুদ্রিকের এই বাহু যদি তোমার এ হয়, আর এই বাহু যদি তোমার বি হয়, অর্থাৎ সন্নিহিত বাহু যদি তোমার এ বি হয়, এ বি হচ্ছে দুইটা ভেক্টর আমরা নির্দেশ করতেছি। তো এটার ক্ষেত্রফল কি হবে বলো তো? এটার ক্ষেত্রফল হবে, যদি এটা ক্ষেত্রফল হবে তোমার ক্ষেত্রফল হবে বাহু দেওয়া থাকলে এ ক্রস বি এর যে ভ্যালুটা আছে, এ ক্রস বি এর ভ্যালুটা, কারণ এ ক্রস বি তো একটা ভেক্টর পাবো, ওই ভেক্টরের যে ভ্যালুটা আছে এটা হবে ক্ষেত্রফল। কিন্তু একটা সামন্তরিকের যদি বাহু দেওয়া না থাকে, যদি কর্ণ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয় তোমরা জানো, সেখানে হাফ দ্বারা গুণ করতে হবে। এই যে ধরো এখানে আমার দেওয়া আছে এই কর্ণটা দেওয়া আছে, এই কর্ণটা দেওয়া আছে তোমার মনে করো, আর এই কর্ণটা দেওয়া আছে। তো এই কর্ণটা হচ্ছে তোমার এ, এই কর্ণটা দেওয়া আছে ধরো তোমার বি, তাহলে এটা যে ক্ষেত্রফলটা আছে সেটা হবে হাফ ইন্টু ভ্যালু অফ এ ক্রস বি, ঠিক আছে, এ ক্রস বি। এটাকে অনেকে এভাবেই করে, যদি হাফটা ভিতরে দাও তাও সমস্যা নেই, মানে হাফ ইন্টু এ ক্রস বি যদি থাকে, অর্থাৎ হাফটা যদি আগেই এখানে ক্রস গুণ ফলে ঢুকাই দাও তাহলে সমস্যা নেই, এটা তোমার অ্যান্সারটা ঠিকই আসবে। তো এই হচ্ছে কাহিনী। তো দেখো এটাতে কর্ণের দেওয়া আছে, তো আমরা নর্মালি তো এটা ক্রস গুণ করে জাস্ট ভ্যালুটা নিব আর তার সামনে হাফ নিব। তো এভাবে হাফ দিয়ে, যেহেতু এগুলো কর্ণ, দেখো কর্ণ নির্দেশ করতেছে, তাহলে এই দুইটার ক্রস গুণ ফলে যে ভ্যালুটা আছে সেটার হাফ নিলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে এটাও তোমরা সলিউশন করতে পারবা। আচ্ছা, কি বলছে এটা দেখো, একটি এয়ার কন্ডিশনারে 40°C তাপমাত্রা 75% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট বাইরের বায়ু ভিতরে টেনে 20°C তাপমাত্রা এবং 54% আপেক্ষিক আর্দ্রতার বাতাসে পরিণত করে। এক্ষেত্রে প্রতি ঘন মিটারে কতটা জলীয় বাষ্প তোমার ঘনীভূত হবে? 40°C 20°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ তোমার দেওয়া আছে, আচ্ছা সম্পৃক্ত বাষ্পের ঘনত্ব দেওয়া আছে, এটা হচ্ছে 45 গ্রাম আর একটা হচ্ছে 17 গ্রাম। তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো ধরো এটা হচ্ছে কোনো একটা কক্ষ, এটা হচ্ছে তোমার কোনো একটা কক্ষ, ঠিক আছে। তো এইখানে বাইরের তোমার তাপমাত্রা ছিল 40°C তাপমাত্রা, আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে তোমার 40°C তাপমাত্রায় কত ছিল, 75%, ঠিক আছে। আর এখানে তোমার ঘরের তাপমাত্রা হচ্ছে 20°C। আর আচ্ছা 20°C তাপমাত্রা বলতে কি বোঝাচ্ছি, এটা হচ্ছে এখানে যে তোমার এয়ার কন্ডিশনারটা আছে, ঠিক আছে, এয়ার কন্ডিশনারটা যে আছে, এই এয়ার কন্ডিশনারটা এই তোমার যে ইয়াটা আছে, বাতাসটাকে আছে টেনে তোমার এখানে ভিতরে নিয়ে আসতেছে এবং এখানে তাপমাত্রাটা কমায় 20°C তাপমাত্রা আনতেছে। আর আপেক্ষিক
আচ্ছা, তো এই হচ্ছে ঘরের ভিতরে মানে বাইরের তাপমাত্রাটা 40 ডিগ্রি, এখানে তোমার আপেক্ষিক আর্দ্রতা 75, এখানকার কিছু বায়ু এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 54% তোমার আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট বায়ুতে পরিণত করতেছে। তো এটা হচ্ছে কাহিনী। এখন আপেক্ষিক আর্দ্রতা আর তোমরা কি জানো, এটা হচ্ছে ধরো T°C তাপমাত্রায়, ঠিক আছে, আর অ্যাট T°C, যদি আমি বলি আর অ্যাট T°C, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, অ্যাট T°C, আর এখানে হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে, কতটুকু উপস্থিত আছে প্রেজেন্ট অ্যাট T°C, মানে ওই তাপমাত্রায় তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত আর কতটুকু উপস্থিত আছে তাদের যে রেশিওটা আছে সেটাই হচ্ছে তোমার আর অ্যাট T°, মানে ওই তাপমাত্রায় তোমার আপেক্ষিক আর্দ্রতা। তো এখন যে বিষয়টা, এই 75-এর বেলায় কাহিনীটা কি, তো আর হচ্ছে 75, তো 75 ইকুয়াল, দেখো 40°C তাপমাত্রায় যে তোমার সম্পৃক্ত, আচ্ছা এই ম্যাক্সিমামটা কিন্তু হচ্ছে সম্পৃক্ত, ঠিক আছে, ম্যাক্সিমাম মানে সম্পৃক্ত, তো সম্পৃক্ত জলীয় বাষ্প হচ্ছে 45 গ্রাম পার ঘনমিটার, তাহলে এখানে তোমার আসছে 45 গ্রাম পার ঘনমিটার, আর এখানে হচ্ছে কতটুকু উপস্থিত আছে, তো উপস্থিতটা তুমি জানো না, উপস্থিতটা বের করো, তো উপস্থিতটা ধরলাম আমরা যে এখানে হচ্ছে উপস্থিতটা হচ্ছে ρ1, ঠিক আছে, ρ1, আচ্ছা D1 দাও, ডেনসিটি যেহেতু দিছে, উপস্থিত আছে তোমার D1, আচ্ছা D40 দিলাম, অর্থাৎ 40°C তাপমাত্রায় কতটুকু উপস্থিত আছে ইন্টু 100। তো এখান থেকে দেখুন তো আমরা D40 বের করতে পারবো না, D40 কত হয়, 75 ইন্টু 45/100, এটা হচ্ছে তোমার এত গ্রাম পার ঘনমিটার, এটা হচ্ছে 40°C তাপমাত্রায় কতটুকু উপস্থিত আছে। আবার এই ঘরের যদি আমি চিন্তা করি একদম কক্ষের ভিতরে, এটা হচ্ছে 20°C তাপমাত্রার কাহিনী, তো 20°C তাপমাত্রায় আর 20 ডিগ্রি কত দেওয়া আছে, দেখো 54% দেওয়া আছে, তাহলে এখান থেকে কি ক্যালকুলেট করতে পারবা, এটা মানে কি 54 মানে এটা হচ্ছে D20°C, ঠিক আছে, D20°C, আর এখানে তোমার যেটা আছে 20°C তাপমাত্রায় সম্পৃক্ত কত, দেখো 20°C তাপমাত্রায় সম্পৃক্ত বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 17, ঠিক আছে, 17 গ্রাম পার ঘনমিটার, এখান থেকে আছে তোমার 100। তো এখান থেকে যদি তোমরা এই জিনিসটা ক্যালকুলেট করো তাহলে এখান থেকে তুমি D20°C জন্য পাবা যে কতটুকু 20°C তাপমাত্রা উপস্থিত আছে, তাহলে 54 ইন্টু 17/100, এটা হচ্ছে তোমার 20°C তাপমাত্রায় কতটুকু উপস্থিত আছে। তো এইটা যখন ক্যালকুলেশনটা করবা তখন দেখবা D20°C আসলে কম আসতেছে D40°C। এটা কেন আসলো, অর্থাৎ 40°C তাপমাত্রায় তোমার উপস্থিত যে পরিমাণটা, অর্থাৎ কতটুকু প্রেজেন্ট ছিল এই জিনিসটা বেশি ছিল, তাহলে বাকিটুকু তোমার কি হয়েছে, বাকিটুকু তোমার ওই যে এখানে তোমার ঘনীভূত হয়েছে, ঠিক আছে, ঘনীভূত হয়েছে। তো এখন ঘনীভূত কতটুকু, ঘনীভূত হচ্ছে তোমার D40°C তাপমাত্রায় বেশি ছিল সেটা থেকে D20°C তাপমাত্রায় এই যে এই পরিমাণটা, আর এটা জানো তোমরা ইউনিটটা তো আগেই আমরা লিখছি, তাহলে ইউনিটটা হচ্ছে গ্রাম পার ঘনমিটার, গ্রাম পার ঘনমিটার। তো আশা করি এই ম্যাথটা এভাবে তোমরা সলভ করতে পারবা। আচ্ছা নেক্সট ম্যাথটা দেখো, এটা কি বলছে, 1 মিটার লম্বা একটা সুতার এক প্রান্ত একটা স্ট্যান্ডে আটকানো আছে, এইরকম ধরো এটা একটা স্ট্যান্ড, আর এখানে হচ্ছে আমার 1 মিটার লম্বা একটা সুতা আছে, 1 মিটার লম্বা একটা সুতার, এই সুতার যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে আমার 1 মিটার লম্বা একটা সুতার এক প্রান্ত একটা স্ট্যান্ডে আটকানো, এটা হচ্ছে স্ট্যান্ড, অপর প্রান্তে এটা একটা ভর আছে, সেই ভরটা হচ্ছে তোমার 100 গ্রাম, 100 গ্রাম ভর একটি ঝুলানো আছে। তো সুতাটি প্রতি সেকেন্ডে, অর্থাৎ এই যে জিনিসটা আছে এটা রোটেট করতেছে, এই দিক বরাবর এভাবে রোটেট করতেছে, ঠিক আছে, রোটেট করতেছে, এই যে এটা রোটেট করতেছে। তো এই অক্ষের সাপেক্ষে প্রান্তের এই অক্ষটা আছে না, এই অক্ষের সাপেক্ষে 2/π বার ঘূর্ণন সম্পূর্ণ কোণে, এটা কিন্তু মাথায় রাখবা, এটা কিন্তু কৌণিক বেগ না। দেখো ভরটির রৈখিক বেগ তোমার নির্ণয় করতে বলছে, অর্থাৎ
ভি কত সেটা নির্ণয় করতে বলছে। ভি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি ভি ইজ ইকুয়াল হচ্ছে ওমেগা আর। আর তো আমরা জানি আর হচ্ছে এইখান থেকে এই বস্তুটার দূরত্ব 1 মিটার, অর্থাৎ আর হচ্ছে এখানে আমার 1 মিটার। ওমেগা হচ্ছে আমার কিভাবে বের করবা, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত রেডিয়ান, ওমেগা হচ্ছে প্রতি সেকেন্ডে কত রেডিয়ান ঘুরে। তো এখন দেখো এখানে কি বলছে, যদি একবার ঘুরে কতটুকু যায় বলো তো, একবার যদি সম্পূর্ণ ঘরে 2 পাই রেডিয়ান যাবে, কিন্তু এখানে বলছে পাই বাই 2 বার ঘূর্ণন সম্পন্ন করে, অর্থাৎ না 2 বাই পাই বার ঘুরে। ঠিক আছে, দেখো 2 বাই পাই বার ঘুরে, তাহলে 2 বাই পাই বার ঘোরা মানে কি 2 বাই পাই ইন্টু 2 পাই। তো এখান থেকে হচ্ছে তোমার 4, ঠিক আছে 4 রেডিয়ান, জিনিসটা হচ্ছে 4 রেডিয়ান কিন্তু ঘুরতেছে 2 বাই পাই বার। সেটা 2 বাই পাই বার আসলে কত সেকেন্ডে ঘুরে দেখো তো। আচ্ছা, সুতাটি প্রতি সেকেন্ডে অপর প্রান্ত লম্বা অবস্থাকে 2 বাই পাই বার ঘূর্ণন সম্পন্ন করে। এটা হচ্ছে বার থেকে আমরা 2 বাই পাই বার যে ঘুরে এতটুকু হচ্ছে কত রেডিয়ান সেটা বাড়ি করলাম, আর সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে। তাহলে এখানে হচ্ছে আমার ওমেগা হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, বুঝছো মনে হয়। তো এখান থেকে আমি ওমেগার ভ্যালু এখানে বসাই দিব, আর হচ্ছে 1 মিটার, তো এটা আমার ইউনিটে আসবে মিটার পার সেকেন্ড। তো আশা করি বুঝছো। তো আমরা নেক্সট ম্যাথটা দেখি। আচ্ছা, দুটি ভিন্ন পদার্থের তৈরি প্রত্যেকটি 2 মিটার লম্বা এবং 2 মিলিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি তারকে সিরিজে জোড়া লাগিয়ে একটা যৌগিক তারে পরিণত করা হলো। তারটি কি পরিমাণ বল প্রয়োগ করা হলে এটি সর্বমোট 0.9 মিলিমিটার প্রসারিত হবে। দুইটা তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। তো এখন দেখো আমি যদি বলি একটু, এটা হচ্ছে আমার দুইটা তার, ঠিক আছে 2 মিটার লম্বা, ঠিক আছে এটা একটা তার আমার, আর একটা তার আছে আমার এখানে, সেটা হচ্ছে এই যে এটা, প্রতিটা কিন্তু 2 মিটার লম্বা। দেখো এখানে তোমার ব্যাস বলছে 2 মিলিমিটার, তো ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার। তো আমরা এই যে এতটুকু ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার মানে এখান থেকে এখানে, তাহলে 1 মিলিমিটার হচ্ছে আমার ব্যাসার্ধ। আর এটা যে আমার লেন্থ, এই লেন্থটা হচ্ছে আমার 2 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার 2 মিটার, আর এই এতটুকু হচ্ছে আমার 2 মিটার। তো এখন আমি হচ্ছে কি এখানে বল প্রয়োগ করছি, এই জায়গায় বল প্রয়োগ করছি, এই জায়গায় এফ মানের ধরো বল প্রয়োগ করছি। তো এফ মানের বল প্রয়োগ করাতে কি হবে, এই জিনিসটা প্রসারিত হবে। ঠিক আছে, ধরলাম এই জিনিসটা একটু একটু তোমার প্রসারিত হয়েছে, এই যে এটা হচ্ছে একটু একটু প্রসারিত হয়ে গেছে, অর্থাৎ বল প্রয়োগ করাতে এখানে তোমার প্রসারিত হবে। আর ধরলাম এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রসারিত হবে, কারণ ইয়ংয়ের গুণাঙ্ক তোমার ভিন্ন থাকলে প্রসারণটা তোমার ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, এখানে জাস্ট র্যান্ডমলি ইয়া করলাম। এই যে ধরো এখানে ধরলাম আমার এখানে তোমার প্রসারণ হয়েছে L1 প্রসারণ হয়েছে, আর এখানে তোমার যে প্রসারণটা হয়েছে এখান থেকে এখানে, এটা হচ্ছে তোমার L2 প্রসারণ হয়েছে। এখান থেকে এখানে আমার প্রসারণ হয়েছে আমার L2। কিন্তু এখন দেখো এফ বল যে আমি প্রয়োগ করছি, প্রতিটা পয়েন্টে কিন্তু তোমার সেম বল কিন্তু ডিস্ট্রিবিউটেড হবে, অর্থাৎ এফ বলটা প্রতিটা পয়েন্টে ডিস্ট্রিবিউটেড হবে। আর ইয়ংয়ের গুণাঙ্ক তোমার ভিন্ন থাকার কারণে একটা হবে L1 আর একটা হবে L2, অর্থাৎ প্রসারণটা ভিন্ন হবে। তো এখন L1 আর L2 মিলে টোটাল দেখো সর্বমোট 0.9 মিলিমিটার প্রসারিত হয়। অর্থাৎ আমাকে এটা যেটা বলছে L1 প্লাস L2 ইকুয়াল হচ্ছে 0.9 মিলিমিটার, তো আমি এটা 0.9 ইন্টু 10⁻³ মিটারে কনভার্ট করলাম, এত মিটার। তো এখন একটা সূত্র আমরা জানি, L1কে আমরা এফ এর মাধ্যমে লিখবো, আমাদের বের করতে হবে কত বল প্রয়োগ করছে, তাই না, তারটিতে কি পরিমাণ বল প্রয়োগ করা হলে এই কাহিনীটা ঘটবে। তাহলে দেখো আমরা কি জানি, ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এফ এল, স্মল এল দ্বারা আমরা প্রসারণ বোঝাই, ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এফ এল বাই এ এল। দেখো এই এলটা দ্বারা আমরা বুঝাই আদি দৈর্ঘ্য, অর্থাৎ প্রসারণের আগে তোমার কতটুকু দৈর্ঘ্য ছিল, আর এই এলটা হচ্ছে তোমার প্রসারণ। তো এখান থেকে আমরা স্মল এলটাকে কি লিখি দেখো তো ভাইয়া, ওয়াই এ এল বাই এফ। ঠিক আছে, তো এটা L1 জন্য যা যা চেঞ্জ হওয়ার হবে, এখন দেখো L1 জন্য কি চেঞ্জ আসতেছে, L1 আমরা লিখবো এবার ওয়াই ওয়ান, এই যে এল, এই যে L1 এর জন্য কি চেঞ্জ আসতেছে, L1 আমরা লিখবো এবার ওয়াই ওয়ান, এই যে L1 এর জন্য কি চেঞ্জ আসতেছে, L1 আমরা লিখবো এবার ওয়াই ওয়ান, এই যে L1 এর জন্য কি চেঞ্জ আসতেছে, L1 আমরা লিখবো এবার ওয়াই ওয়ান, এই যে L1 এর জন্য কি চেঞ্জ আসতেছে, L1 আমরা লিখবো এবার ওয়াই ওয়ান, এই যে L1 এর জন্য কি চেঞ্জ আসতেছে, L1 আমরা লিখবো এবার ওয়াই ওয়ান, এই যে L1 এর জন্য কি চেঞ্জ আসতেছে, L1 আমরা লিখবো এবার ওয়াই ওয়ান, এই যে L1 এর জন্য কি চেঞ্জ আসতেছে, L1 আমরা লিখবো এবার ওয়াই ওয়ান, এই যে L1 এর জন্য কি চেঞ্জ আসতেছে, L1 আমরা লিখবো এবার ওয়াই ওয়ান, এই যে L1 এর জন্য কি চেঞ্জ আসতেছে, L1 আমরা লিখবো এবার ওয়াই ওয়ান, এই যে L1 এর জন্য কি চেঞ্জ আসতেছে, L1 আমরা লিখবো এবার ওয়াই ও
এটাকে আমরা এটার মাধ্যমে প্রকাশ করতেছি। তো y1 ইন্টু এটাকে কি লিখবো পাই, দেখো প্রথম তারটা নিয়ে কাজ করতেছি, তো প্রথম তারটার ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার, আবার এটার যে ব্যাসার্ধ ছিল এই ব্যাসার্ধটুকু কিন্তু তোমার 1 মিলিমিটার, বলছে সেম দৈর্ঘ্য সেম ব্যাসার্ধের, তো পাই আর স্কোয়ার 1 মিলিমিটার স্কোয়ার, কিন্তু আমরা তো মিটারে নিছি, 1 মিলিমিটারকে মিটারে কনভার্ট করলে 10⁻³ মিটার লাগতেছে পাই আর স্কোয়ার। ওয়াই এ আদি দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, ঠিক আছে, বাই এফ, ঠিক আছে, এই এফ পরিমাণ প্লাস প্লাস আচ্ছা প্লাস দেখো এটা একটু ইয়া করি, এটা হচ্ছে তোমার স্মল এলটা কি আসতেছে, স্মল এলটা আসতেছে ওয়াই এ এল বাই এফ, ঠিক আছে। এখন দেখো L2 যদি নেই, L2 হচ্ছে Y2 নিতে হবে, আচ্ছা L2 হচ্ছে Y2 নিতে হবে, Y2 এ হচ্ছে সেম পাই R1 স্কোয়ার অর্থাৎ 1 ইন্টু 10⁻³ কারণ এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ ইন্টু 2 বাই এফ, এই দুটার প্রসারণ হচ্ছে কত 0.9 ইন্টু 10⁻³ মিটার, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা আননোন না, Y1 তোমরা জানো না, Y1 আমি এখানে দিইনি কারণ অনেক বড় হয়ে যাবে জিনিসটা, এই যে এখানে দেওয়া আছে Y1, এখানে y1 y2 দেওয়া আছে, তো একটা আননোন, ঠিক আছে, একটা আননোন, তাহলে এফ আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো না, তাহলে যেটা ক্যালকুলেট করব এটা আর কি, এভাবে সলভ করা যাবে। তো আমাদের লাস্ট ম্যাথ দেখো, এই টাইপের ম্যাথগুলোতে কি বলছে 450 গ্রাম ভরের একটা ঝুলন্ত বস্তুকে নিচু থেকে 50 গ্রাম ভরের একটা বুলেট দ্বারা আঘাত করা হলো, বস্তুটি 1.8 মিটার উচ্চতায় উঠে যায় এবং বুলেটটি বস্তুটির ভিতরে থেকে যায়, বুলেটটির গতিবেগ বের করতে বলছে। তো দেখো এখানে এইভাবে ধরো একটা বস্তু ঝোলানো অবস্থায় আছে, এই যে এটা একটা বস্তু মনে করো ঝোলানো অবস্থায় আছে, ঠিক আছে, এই বস্তুটার ভর হচ্ছে তোমার 450 গ্রাম, আর এখান থেকে তোমরা মনে করো একটা বন্দুক দ্বারা গুলি করছো, ঠিক আছে, এখানে গুলি করছো, তো এটা কি হয়েছে এখানে এই যে, ঠিক আছে, বুলেটটা এই বস্তুটাতে প্রবেশ করছে, তো প্রথমে 450 গ্রাম ভরের বস্তুটা ওখানে ঝুলন্ত অবস্থায় স্থির ছিল, তো পরবর্তীতে যখন এই বুলেটটা যখন ওখানে প্রবেশ করার পর এখানে একটা সংঘর্ষ হয়েছে, তো সংঘর্ষ হওয়ার পর বুলেট যে বেগটা ছিল ওই বেগের কারণে এখানে তোমার সম্মিলিত একটা কি হবে, একটা ভরবেগ তৈরি হবে, আবার মিলিত বস্তুর একটা বেগ তৈরি হবে, তো এটার কারণে বস্তুটা তোমার উপরে শিফট করবে, কিরকম এই যে ধরো, এই যে পরবর্তী কেসটা যদি আমি দেখাই, এই যে ধরো বস্তুটা বুলেটটার কারণে এইভাবে তোমার এখানে শিফট করেছে, ঠিক আছে, মানে বুলেটের যে বেগটা ছিল সেটার ইফেক্টে এরকম হয়ে গেছে। তো কি বলছে বস্তুটি কত মিটার উচ্চতায় উঠবে, 1.8 মিটার উচ্চতায় ওঠে, 1.8 মিটার। তো এখন আমার এনে জানতে চাইছি কি বুলেটটি বস্তুটির ভিতরে যায়, বুলেটটির বেগ কত, তো আমরা ধরলাম এই বুলেটটা যে ছিল এই বুলেটটা হচ্ছে ভি বেগে গেছে, এই বুলেটটা হচ্ছে ভি বেগে গেছে, বুলেটটা হচ্ছে তোমার ধরো V1 বেগে গেছে, ঠিক আছে, V1, আর এটা হচ্ছে তোমার যে বেগটা ছিল এটা হচ্ছে তোমার 0 বেগে ছিল, ঠিক আছে, প্রথমে 0 বেগে ছিল, কিন্তু বুলেটটা এটার ভিতরে প্রবেশ করার পর এখানে ধরো তোমার একটা বেগ তৈরি হয়েছে যেটা হচ্ছে V2 বেগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে V2 বেগ তৈরি হয়েছে, মিলিত বেগ। তো এখানে যদি আমরা ভর বেগ অ্যাপ্লাই করি, মানে সংঘর্ষ তোমার এই জায়গায় হয়েছে একটা সংঘর্ষ, তাহলে দেখো বুলেটের ভর কত দেওয়া আছে, বুলেটের ভর দেওয়া আছে 50 গ্রাম, তো দেখো 50 ইন্টু V1, ঠিক আছে, আদি বেগগুলো নিয়ে কাজ করতেছি, প্লাস এই বস্তুটা 450 ইন্টু প্রথমে স্থির ছিল অর্থাৎ 0 ইকুয়াল পরবর্তীতে কি হয়েছে মিলিত হয়ে উপরে উঠছে, মানে এখানে তোমার বুলেটও আছে, ঠিক আছে, এই জায়গায় কিন্তু বুলেটটা আটকে গেছে, এটা বুলেটের সহ ওইটা হয়েছে, তাহলে 50 প্লাস এটা, তো এটা আর মিলিত বেগ আমি ধরলাম এখানে তোমার V2। তো এখন দেখো এখানে 50 450 এগুলো গ্রামে আছে, এটাও গ্রামে আছে, তো ইউনিট ক্যান্সেল হয়ে যাবে, এটা আমাকে কেজিতে কনভার্ট করা লাগতেছে না, তাহলে এটা বাদ। তো এখান থেকে আমার 50 V1 ইকুয়াল আসতেছে তোমার 500 V2, ঠিক আছে, 500 V2
আচ্ছা V1 ইজ ইকুয়াল আসতেছে তোমার 10 V2, এটা আমি একটা রিলেশন নিয়ে আসলাম, ঠিক আছে, একটা রিলেশন আমি নিয়ে আসলাম। তো এরপর দেখো আর একটা অংশ, সেটা হচ্ছে এইখানে কত মিটার উচ্চতায় ওঠে সেটা আমার দেওয়া আছে 1.8 মিটার। তো 1.8 মিটার উচ্চতায় ওঠে, এখানে তোমার বেগ ছিল V2, তাহলে এখানে তোমার ওঠার পর কিন্তু এখানে তোমার বেগটা 0 হয়ে যায়, ঠিক আছে, এখানে বেগটা 0 হয়ে যায়। অর্থাৎ আমি এখানে শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ এখানে যে তোমার গতি শক্তিটা ছিল এই পয়েন্টে তোমার সেটা বিভব শক্তির সমান হয়ে গেছে। তাহলে আমি কি বলবো, এইখানে গতিশক্তি কত ছিল বলতো, হাফ mv²। এখানে কিন্তু বুলেটের ভর প্লাস ইয়ার ভর, কিন্তু এটা হচ্ছে বস্তুর ভর 450 হাফ mv², ঠিক আছে, হাফ mv² ইজ ইকুয়াল mgh, 50 প্লাস 450, জি তোমার দেওয়া আছে 10, দেখো জি 10 দেওয়া আছে, এই যে এখানে জি 10 দেওয়া আছে, mgh কত 1.8 মিটার। তো এখন দেখো আমি এটা কেন কেজিতে কনভার্ট করিনি, কারণ এটা আমার ক্যান্সেল হয়ে যাবে। তো এখান থেকে দেখো তো আমি V2টা ক্যালকুলেট করতে পারবো না। V2 হচ্ছে আমার কত, এই যে 2টা এদিকে আনলে 2 × 10 × 1.8 এরপর এটা V2, তাহলে এখান থেকে তুমি V2 ক্যালকুলেট করতে পারতেছো। তারপর এই যে V1টা আবার কি, দেখো তো V1 হচ্ছে আমার 10V2 না, V1 হচ্ছে আমার 10V2, তাহলে এখান থেকে 10 আর এখানে আমার যা V2 আছে 2 × 10 × 1.8 যা আসে আর কি। তো এখান থেকে তোমরা জিনিসটা ক্যালকুলেট করতে পারবা। তো এই হচ্ছে আমাদের সিকিউরিটি আসা প্রথম পত্র, ফিজিক্স প্রথম পত্র থেকে আসা ম্যাথ। এগুলো হচ্ছে আমি অ্যান্সারগুলো বের করলাম না, কিন্তু একদম পুরো প্রসেসটা বললাম, ঠিক আছে। আর তোমাদের যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।